যে কারণে আমি বলছি যে প্রয়োজন ছাড়া কথা বলতে হবে কেন? আপনি, আমি যখন নিজেই বলতেছি 2016 সালের এটা রেকর্ডিং, তার মানে আপনি নিজে নিজে বলে দিলেন এটা শেখ হাসিনার কণ্ঠ। আপনি তো 50 ভাগ কাজ আগায় দিলেন। এটা কোন বুদ্ধির কাজ? কে বুদ্ধি দিয়েছে এগুলো করতে? এই পেজটা কে চালায়? আমি বিশ্বাস করি না এটা সজীব জয় চালায়। আই ডোন্ট বিলিভ দিস। এটা কে চালায়? তারা বাইর করতে হবে এই বদমাইশটাকে। বেটা তোর দায়িত্ব দিছে কি এটা বলার জন্য যে 2016 সালে নেত্রী বক্তব্য দিছে? তুই কে এটা বলার জন্য? তোর কথা বলতে হবে কেন? এটা হলো 1 নাম্বার। আপনি কি এটাকে কি সোজা কথা মনে করতেছেন? সজীব জয় ভাই তো আমাদের দলের একটা অন্যতম খুব গুরুত্বপূর্ণ মানুষ। উনি কোনো আনুষ্ঠানিক পদে থাকুক বা না থাকুক, এই পেজটা যে চালাচ্ছে তার পক্ষ থেকে, সে যে না বুঝে লেখলো ওখানে কথাটা, যেটা 2016 সালের শেখ হাসিনার কণ্ঠ, এটা কি তারা দায়িত্ব দিয়েছিল কেউ বলার জন্য? তার ক্লিপটা সত্য এটা বলা মানে? এখন প্রশ্ন আসে এটা জুলাই না 2016 সালে, তা আপনি কাজ আগায় দিলেন কেন? যে আপনার শত্রু তার জন্য কাজ আগিয়ে দিলেন কেন? আর আওয়ামী লীগের পেজে এটা লিখতে হবে কেন যেটা এআই নাকি? আমার মানুষের কি, আপনি কি মনে করেন যারা আওয়ামী লীগ করে তারা এটা নিয়ে চিন্তিত? আপনি 2015 সালে 48,000 মামলা দিয়েছেন, প্রতিটা মামলায় গড়ে 250 লোক করে অভিযুক্ত হয়েছে। আপনি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 48,000 একটা মামলা শেষ করেননি। তার মানে খোদার ফজলে যিনি দায়ী তিনিও ঝুলে আছেন, যিনি দায়ী না তিনিও ঝুলে আছেন। এই যে 1 কোটির কাছাকাছি মানুষকে আপনি আক্রান্ত করলেন 2015 থেকে 2024, 9 বছর, এই 9 বছরের পুঞ্জীবিত যে ক্ষোভ এবং রাগ, সেটা এখন আমাদের ঘাড়ে পড়ছে। আপনি আইনমন্ত্রী, আমাদের সাবেক আইনমন্ত্রী জেলে, তাকে প্রশ্ন করা যাইতো আপনি কি, উনি তো একজন খুবই সাকসেসফুল লয়ার, যে আপনার যে পাবলিক প্রসিকিউটর পিপি, তারে কোনদিন প্রশ্ন করছেন যে একটা পেট্রোল বোমার মামলা শেষ হয় না কেন? আপনি 300 জন লোকের নামে মামলা দিচ্ছেন, 300 জনই তার দোষী না, এটা তো হয় না। 300 জন মিলে তার রাতের অন্ধকারে আগুন দেয়নি, দিলে 10, 12, 15 জন হয়তো বা দিয়েছে। হ্যাঁ, তা আপনি তদন্ত করে ফেলেন, তদন্ত করে বিচার করে ফেলেন, করে যেই 10 জন বা 15 জন তাদেরকে জেল দেন, বাকিদেরকে ছেড়ে দেন। কিন্তু আপনি কি করেছেন? আপনি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 48,000 মামলাকে ঝুলিয়ে রেখেছেন। এখন তারা অবশ্যই আওয়ামী লীগ করে না, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, কিন্তু মানুষের রাগ ক্ষোভ তো বুঝি নাকি বুঝি না। এখন আপনাকে যদি আমি মামলা দিয়ে 10 বছর ঝুলাই রাখি, 10 বছর পরে কি আপনি আমাকে মিষ্টি দিবেন যখন মুক্তি পাবেন? যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি না থাকে, আর বঙ্গবন্ধুর নাম যদি না থাকে, জিয়াউর রহমান নামও থাকবে না। আজকে লিখে রাখেন আমার কাছ থেকে। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় পুঁজি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং স্বাধীনতার ইতিহাস। ঠিক আছে, একদম বললাম, এটাই পুঁজি। আর জনাব, শেষ করতে দেন। এবং জনাব তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির, তাদেরকেও বুঝতে হবে তাদের রাজনীতি করার একমাত্র পুঁজি হচ্ছে মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। সুতরাং নিজেরা ঠোকাঠুকি করতে গিয়ে যদি পুঁজি হারায় যায়, তখন দাঁড়ানোর জায়গা খুঁজে পাবে না। সো হাসান মাহমুদ সাহেব সাংঘর্ষিক রাজনীতি করতে চাইলো কি চাইলো না, বা অন্য লোকে কি বললো কি বললো না, তার থেকে বড় কথা আমার মনে হয় এখন সময় আসছে দুটি দলের বসে ঠান্ডা মাথায় ইতিহাসের কিছু বিতর্কিত জায়গাকে পরিষ্কার করে সামনের দিকে কিভাবে এগোনো যায়। কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। আপনি যদি গায়ের যদি অনেক কিছু বলতে পারবেন, আমি তো বললাম যে তেল বাজে ভরা, টেলিগ্রামে যান, এইটা করে ফেলবো ওইটা করে, আরে বেটা তুই কি করবি? তুই ঘর থেকে বাইরে দিতে পারস না। তুই তুই জীবনে 50টা শিক্ষক নিয়োগ দিচ্ছিস টাকা খাইয়া, তোর কথায় কোন গ্রামের লোক তোর পিছনে বাইরে হবে? কিন্তু বড় বড় কথার সময় শেষ নাই বলতেছে। এখন কথা হচ্ছে উই মাস্ট ইউনাইট। সেটা কি শুধু আওয়ামী লীগ? নো, এভাবে বলতে চাই বাংলাদেশের যত লোক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাতে বিশ্বাস করে, সেটা যেভাবেই হোক, ইতিহাসের গল্প অনেক রকম হতে পারে। এখন আপাতত বাঁচার জন্য হলো, দেশটাকে বাঁচানোর জন্য হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা গেল এক। এই ঐক্যবদ্ধ হওয়ার কথা যখন বিএনপি বলতো তখন তো আপনারাই টকশো না, আমি তো আমি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ বলছি। শুনেন, জামাতি ইসলামীর একজন সাবেক নেতা ছিলেন, আপনি চেনেন তাকে, তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, মারা গিয়েছেন। তিনিও জামাতে থাকা অবস্থায় বলেছিলেন যে জামাতে ইসলামীকে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসকে মানতে হবে, সে হোক জামাত। আপনি তো 71 সালে জামাতে নাই। এখন যে ছেলেটা জামাত ইসলামী করে সে কি রাজাকার ছিল নাকি? তো তাহলে বুদ্ধিমান হলে, মানে নীতিবান হলে, বিবেকবান হলে তো তাকে স্বাধীনতা ইতিহাসটা জানাতে হবে। এটা তো কোনো পদও ছাড়তে হয়েছে। হ্যাঁ, ছাড়তে হয়েছে। এটা কোনো অশ্বডিম নয়, এটা তো হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম নয় যে আপনি চাইলেন আর স্বাধীনতা হয়ে গেল। নো, অবশ্যই এখানে একটা কানেক্টিভিটি ছিল। ধরেন আগামীকালকে আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে একটা স্বাধীন বাংলা সরকার করে ফেললো, এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ঘোষণা দিল যে এটি একটি নতুন সরকার, এবং আমরা পার্বত্য চট্টগ্রামের গহীন যে অরণ্য, যে পর্বত এলাকা, সেখান থেকে আমরা যুদ্ধ শুরু করে দিলাম। ঠিক আছে, তো এখন নিশ্চয়ই যুদ্ধের জন্য তো আমাদের কমান্ডার লাগবে, লাগবে না? এখন ধরেন আমাদের শামীম ওসমান সাহেব কমান্ডার, নারায়ণগঞ্জের মানুষদের পক্ষ থেকে, আবার সেখানে আইবি রহমান, তাকেও তো ফেলে দিতে পারবেন না। তো দুইজনের প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা এমন এক পর্যায়ে আছে, রাতের অন্ধকার এই জঙ্গলের মধ্যে শত্রুকে মোকাবেলা না করতে গিয়ে বা আক্রমণ না করতে গিয়ে নিজেরা কি করে বসে ঠিক আছে?
আপনি যদি এখন আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবার মতো জায়গায় থাকতেন, ধরেন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, তাহলে আপনি কি কি সিদ্ধান্ত নিতেন এই মেয়াদের মধ্যে আর কি? আপনাকে তো প্রথমে বললাম, প্রথম সিদ্ধান্ত আমি তো নিতাম না। আমি যদি ওই অবস্থানে থাকতাম যেখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার মতামত কি বা আপনার একটা বিনয়ের সাথে বলি মানে পরামর্শ কি, তাহলে আমি বলতাম যে আপনি আমাদেরকে একটা মুখপাত্র দেন, তাকে অ্যারেস্ট করুক। আমরা একটা মুখপাত্র দেই যে অ্যারেস্ট হতে চায়, যার ওই সাহস আছে। হ্যাঁ, আমার আমার নাম মাথাতে কিছু নাম আছে, বুঝলেন, আই নো কোথায় কতটুক কি হতে পারে, আপনি দেন। তারপরে আমরা যেটা বলতাম যে আপনি একটা এখন আপাতত মানে যাদের কারণে দলে দ্বিধা বিভক্তি হয়েছে, নমিনেশন বাণিজ্য হয়েছে বা যাই হয়েছে, হ্যাঁ, তাদেরকে একটু আপনি আরামে একটু ছুটিতে রাখেন, তারা থাকুক, কাউকে ছাঁটাই করার দরকার নেই। আপনি কারো প্রেসিডেন্ট পদ নেওয়ার দরকার নেই, কারো আপনার কোনো রাজনৈতিক পদ নেওয়ার দরকার নেই, আপনি তারা থাকুক। আপনি শুধু একটা অন্তর্বর্তীকালীন একটা টিম যদি গঠন করেন যাদের অপেক্ষাকৃত ওই ধরনের কোনো বদনাম নাই, হ্যাঁ, তাইলে দেখবেন যে ঘটনা অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি এই দুটা বললাম, আরো অনেক কিছু করার আছে। তো ধানমন্ডি 32 নম্বর যখন ভাঙা হলো, সে তো তখন নিরাপদে বিদেশেই, কিন্তু আন্তর্জাতিক সম্পাদকের জায়গা থেকে সে কোথাও একটা আপিল করা যে আপনার একটু প্রতিবাদ করেন, আমাদের সাথে করলো না, আপনার অনুষ্ঠানে কথা হয়েছে এটা নিয়ে। তারপরে দেখেন সবচেয়ে বড় যে ব্লান্ডার, সেটা হলো যে আমার দেশে ছাত্রলীগ করা তো কোনো অন্যায় হতে পারে না। একটা ছাত্র সে বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারে, সে ছাত্রলীগকে ভালোবাসতে পারে, সে শেখ হাসিনাকে ভালোবাসতে পারে। একজন ছাত্র সে পরীক্ষা দিতে পারছে না ছাত্রলীগ করার কারণে, এরকম ছাত্রের সংখ্যা 7 থেকে 8 লক্ষ। তো যিনি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক, তারা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের এই 7 থেকে 8 লক্ষ ছেলেমেয়ের ডাটা সম্পূর্ণটা একেবারে তড়িৎবাহিত পন্থায়, মানে যেটাকে ইমেল বলে, হ্যাঁ, মাধ্যমে যদি আমরা সব ডকুমেন্টস নিয়ে এসে জাতিসংঘের ইউনেস্কোতে যেতাম, ইউনেস্কোতে এডুকেশনের আপনি জানেন শিক্ষা নিয়ে কাজ করে, হ্যাঁ, ইউনেস্কোতে যে যদি এটা প্রস্তাব করতাম, আপনি কি মনে করেন না যে আমরা পক্ষে কিছু হলে সাপোর্ট পেতাম? 7 থেকে 8 লক্ষ ছেলে মেয়ে তো সহজ কথা না। সারা পৃথিবী যেখানে চাচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে, সেখানে আপনি একটা রেগুলার ফুল টাইম স্টুডেন্টকে যদি লেখাপড়া করতে না দেন, পরীক্ষা না দিতে দেন, তাহলে সে সন্ত্রাসী না হয়ে কি করবে, সে মৌলবাদী না হয়ে কি করবে? কিন্তু আপনি এই যে 10 মাস 11 মাস পার হয়ে গেল, তারা তো এই কাজটা করেন নাই, কারণ তাদেরকে বুদ্ধি দেওয়ারও কেউ নাই, খোদার ফজলে তাদের বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তেল টেল মাইরা টাকা পয়সা খরচ করে হাত পা টিপা নেতা হয়েছে, এখন এর কি যায় আসে, বুঝলেন না? এটাই বাস্তবতা। কিন্তু সৃজনশীল চিন্তা করার বা সৃজনশীল কাজ করার অনেক সুযোগ রয়ে গেছে। এবং আপনি আজকের দুনিয়া 7 থেকে 8 লক্ষ লোক কম মনে করেন না। পৃথিবীতে মানবিক মানুষের সংখ্যা কম না, প্রচুর। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যে সকল সিনেটর বা কংগ্রেসম্যানরা প্রতিনিয়ত আপনার শিক্ষা মানবতা নিয়ে কাজ করেন, তাদের কাছেও যদি আমরা যেতে পারতাম এই ডেটাগুলো নিয়ে, এই ডেটা তো মিথ্যা না, তারা কি আপনার পক্ষে হলে একটা কথা তুলতো না? আপনি দেখেন সজীব ওয়াজেদ জয় ভাইকে আমি ভালোবাসি, সম্মান করি। ওনাকে আমি খুব অল্প বয়স থেকে চিনি, মানে দূরের থেকে চিনি না, কাছে থেকে চিনি। একটা মানে একটা ভালো ফিলিং তার প্রতি আমার আছে, হ্যাঁ, এবং বঙ্গবন্ধুর নাতি তো, তাই না? তো উনি তো আওয়ামী লীগের আসলে মানে আমি তো ছোট কর্মী, মানে আমার যেই কাঠামো ফলো করতে হয় সেই কাঠামোতে তো উনি নাই, উনি তো অনেক বড় জায়গায় আছেন। সুতরাং ওনাকে ওনার কথার উত্তর দিতে গেলে আমি বিব্রত হবো, দরকার নেই তো ওনার কথা আনার। আপনি দলের কাঠামোর মধ্যে বলেন, হ্যাঁ, এটা ভালো হবে। কারণ আমি তো একটা উপকমিটির সদস্য, একটা জেলা কমিটির সদস্য, একটা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, মানে সাধারণ সম্পাদকের পদে আছি। কোথায় উনি আর কোথায় আমি? হ্যাঁ, এখন উনি কোন পদে আছেন সেটা তো লাগে না, উনি তো শেখ হাসিনার ছেলে, হয়তো বর্ণনা নিজে নিজে কথা বলে না। আমাকে ওটা বললে ওটা উত্তর আমি দিতে পারবো না। আমি এই জায়গায় আসি, ডক্টর হাসান মাহমুদ কি ক্যাপাসিটিতে এই কথা বললেন যে সাংঘর্ষিক রাজনীতি করবেন না? এটা জানা দরকার। এরকম কোনো সিদ্ধান্ত তো আমরা পাই নাই। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমরা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছি, আর বিএনপিও খোদার ফজলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। এটা না কমার কোনো লক্ষণ আমি দেখছি না। তবে আমি আপনার অনুষ্ঠানে এইটুকু বলতে পারি,